নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে ফিমেল ইনফার্টিলিটি প্রবলেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ ফিমেল ইনফার্টিলিটিটা কী সেটা আমাদের প্রথমে জানতে হবে। অর্থাৎ একজন মহিলা যদি 1 বছর বা তার বেশি নর্মালভাবে যদি চেষ্টা করেন যে কনসিভ করার, কিন্তু সে যদি কনসিভ করতে না পারে, তখন ধরা যেতে পারে যে সেই মহিলার ইনফার্টিলিটি প্রবলেম রয়েছে। এই ইনফার্টিলিটির যে প্রবলেমটা মহিলা তার জীবনে ফেস করেন, সেই স্টেজটা, সেই জার্নিটা প্রচণ্ড ইমোশনাল হয়, প্রচণ্ড কমপ্লিকেটেড হয়। অর্থাৎ এই যে জার্নিটা, এই জার্নির কখন কোন পরিস্থিতিতে এবং 1 সেকেন্ডের মধ্যে দেখা যায় অনেক রকম কমপ্লিকেশন ফেস করতে হয়, এবং এমন স্টেজ বা এমন সিচুয়েশন রাইজ হয়, সেই সিচুয়েশনে কিভাবে ডিল করব, কিভাবে নিজেকে নর্মাল রাখবো, কিভাবে সেই জায়গা থেকে এগিয়ে যাব এবং কি সেই সময় করলে সবথেকে বেস্ট হবে সেটা বোঝা এবং সেইভাবে চলাটা কিন্তু প্রচণ্ড কমপ্লিকেটেড হয়ে যায়। সেই জন্য আমরা যারা নিজেদের এই 2025 সালে বা ফিউচারে কনসিভ করতে চলেছি, তারা যদি কনসিভ করার আগে বা বেবি প্ল্যান করার আগে আমরা যদি নর্মালভাবে নিজেদেরকে একটু প্রিপেয়ার করে নিই, তাহলে কিন্তু আমাদের আশা করি আমরা বেবি প্ল্যানিংয়ের সাথে সাথে নিজেদের যাতে হ্যারাস না হতে হয়, নিজেদের যাতে ডিপ্রেশন ফিল করতে না হয়, এবং নিজের হাজব্যান্ডকে এবং পরিবারকে যাতে সুন্দরভাবে ম্যাচিওরভাবে ডিল করতে পারি এবং নিজের লাইফটাকেও যাতে সুন্দরভাবে রাখতে পারি, সব কিছুর জন্য কিন্তু এই জিনিসগুলো খুব দরকার। অর্থাৎ আপনি নিজেকে আগে বুঝবেন, নিজের সমস্যাকে আগে বুঝবেন, এবং তার সাথে সাথে কিন্তু নিজের সব সমস্যার সমাধানও আপনি করবেন। কিন্তু আপনি যদি নিজের সমস্যা বা নিজের প্রবলেমটা বুঝতে না পারেন, তখন আপনি কি করবেন এবং সেই পরিস্থিতিতে আমরা কি করব, এমনভাবে হঠাৎ সিচুয়েশনগুলো আমাদের সামনে চলে আসে যে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। সেই জন্য অবশ্য করে প্ল্যান করার আগে, যখন আমরা ভাবছি যে আমরা কনসিভ করতে চাইছি, তার আগে যখন আমরা সমস্ত কিছু মেন্টালিটি বা সব কিছু চিন্তাভাবনা করি, নিজেদের বডি চেক আপ করাই, সমস্ত কিছুর সাথে সাথে কিছু কিন্তু নিজেদের প্রিপারেশন নিয়ে রাখা উচিত, যেটা ভগবান না করুক কারোর কখনো নেগেটিভ কিছু হোক, কিন্তু আকসার তো সিচুয়েশন, খাওয়া দাওয়া সব কিছু এত ভেজাল, এত নেগেটিভের মধ্যে একটা পজিটিভ জিনিস তৈরি করতে গেলে অনেক কিছু পজিটিভ দরকার হয়। সেই পজিটিভিটিটা অন্তত নিজের মধ্যে নিয়ে রাখাটা খুব দরকার, যাতে একটা সুস্থ সুন্দর বেবি শুধু কনসিভ করলে তো হবে না, তাকে সুস্থ সুন্দরভাবে ডেলিভারি করা এবং তার সাথে সাথে তার ফিউচার লাইফটাও তো তার মায়ের এই কনসিভের মধ্যেই থাকে, সেখানে যাতে কোনো কমপ্লিকেশন না আসে, সেই জন্যই এটা কিন্তু তার সূত্রপাত। তাই সূত্রপাতটা যেন খুব ভালো হয় এবং ভবিষ্যৎটাও যেন খুব ভালো হয়, সেই জন্য কিন্তু এই আলোচনাগুলো খুব দরকার। তাই আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা কিন্তু এখানেই করব। অর্থাৎ এই সময় কি কমপ্লিকেশন হতে পারে, কিভাবে ডিল করব, কি এর সলিউশন হতে পারে, এবং ইনস্ট্যান্ট আমাদের কিভাবে নিজেদেরকে এনার্জেটিক রাখবে, নিজেদের সমস্ত প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারবো, কারণ সবসময় আমাদের হাতের কাছে কেউ থাকবে না, এরকম ধরে নেওয়াই উচিত। তো তখন আমরা কিভাবে কি করব, সেই জন্যই কিন্তু আপনাদের অবশ্য করেই পুরো ভিডিওটা দেখতে হবে। অর্থাৎ কনসিভ করতে নর্মালভাবে পারছে না, এবং এই কনসিভ করতে না পারার জন্য যেই প্রবলেমগুলোর রিজনগুলো থাকে, সেগুলোর মধ্যে 1 হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, 2 হচ্ছে পলিসিস্টিক ওভারিয়াম সিমটম, 3 হচ্ছে এজ একটা ফ্যাক্টর, 4 হচ্ছে ওভারিজ, 5 হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এবং 6 হচ্ছে ইরেগুলার পিরিয়ডসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 30 থেকে 35 দিনের পরে পিরিয়ডস আসছে, এবং কোনো মানুষের ক্ষেত্রে আসছে 20 থেকে 21 দিনের মধ্যে পিরিয়ডস চলে আসছে। তো এটাও কিন্তু একটা অনেক বড় প্রবলেম। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তির কিন্তু ডিম বা এগ বা ওভুলেশন হচ্ছে না। এই ওভুলেশন না হওয়ার জন্যও কিন্তু তার কনসিভ করতে অসুবিধা হচ্ছে। তো এই প্রবলেমগুলোর জন্য কিন্তু
দেখা যাচ্ছে সেই ব্যক্তি কনসিভ করতে পারছে না। তো এই সমস্ত প্রবলেমের জন্য অবশ্য করেই আমাদেরকে মেডিকেল হেল্প নিতে হবে। কিন্তু আমি আমার আলোচনার মাধ্যমে তো শুধু মেডিকেল হেল্প নয়, অবশ্য করেই মেডিকেল হেল্প নিতে হবে, কিন্তু আমি আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে সবসময় রেইকির মাধ্যমে আপনারা কিভাবে ঘরে বসে ট্রিটমেন্ট করতে পারবেন, সব ব্যাপারে সব কিছুকে সুন্দরভাবে সলিউশন করতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে জানাই। তো আজকেও আমি আপনাদেরকে আলোচনায় এটাই জানাবো যে এই যে প্রবলেমগুলো আমি বললাম, এই সমস্ত প্রবলেম, তার সাথে মেন যে প্রবলেম কনসিভ করতে সমস্যা হচ্ছে, তো এই সকল সমস্যা আমরা রেইকির মাধ্যমে কি করে সলভ করব, সেটাই কিন্তু এখানে আমি আলোচনা করব। রেইকি কি হচ্ছে, এক্ষেত্রে ব্যক্তিকে রেইকি শিখতে হচ্ছে, সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই রেইকি অ্যাটেন্ড নেবেন এবং দুজনেই 24টা পয়েন্টে প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর। আর কি করতে পারছেন, এছাড়া অপশনগুলো আমি একটার পর একটা বলবো। সেক্ষেত্রে চক্র হিলিং করতে পারছেন। আর চক্র হিলিং মানে এখানে চক্র হিলিং এর সাথে সাথে চক্র ব্যালেন্সিং বোথ হয়ে যাচ্ছে। আর এই যে প্রেগনেন্সির যে টাইমিংটা, সেক্ষেত্রে যে চক্রগুলো এক্ষেত্রে সব থেকে বেশি কাজ করে, এক হচ্ছে সহস্রা চক্র, 2 হচ্ছে বিশুদ্ধ চক্র, 3 হচ্ছে অনাহত চক্র, 4 হচ্ছে মণিপুর চক্র, 5 হচ্ছে স্বাধিষ্ঠান চক্র এবং 6 হচ্ছে মূলাধার চক্র। কেন? তার কারণ হচ্ছে সহস্রা চক্র হচ্ছে আমাদের সবার উপরে, আমাদের মাথায় রয়েছে, ব্রেন, অর্থাৎ কনসিভ করার যে টোটাল প্রবলেম, যে মিসক্যারেজ হয়েছে বা কনসিভ করতে পারছে না, এই যে একটা টেনশন, একটা অ্যাংজাইটি, আমাদের মাথা যদি ঠান্ডা না থাকে, মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো কাজ সুন্দরভাবে তৈরি হওয়াও সম্ভব নয়, সেটা কমপ্লিট করাও সম্ভব নয়। তাই আমরা যদি নিজেদের সহস্রা চক্রে হিলিং করি, তখন কি হবে, আমাদের মাইন্ড কন্ট্রোল থাকবে, অর্থাৎ আমরা কি করা উচিত না, অর্থাৎ আমরা খুব প্রেজেন্টেবল থাকবো এবং সিচুয়েশন ওয়াইজ নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং পরিস্থিতির সাথে মানিয়ে কি ডিসিশন ইনস্ট্যান্ট নিতে হবে, ব্রেন কিন্তু আপনাকে সেই আনসার রেডি রাখবে। সেটা হলো সহস্রা চক্রে। এরপর আমি বলছি বিশুদ্ধ চক্রে, অর্থাৎ আমাদের হরমোন ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো, থাইরয়েডের যা প্রবলেম, সেগুলো যাতে না হয় এবং সেই প্রবলেম যদি কারোর থাকে, সেটাকে কিন্তু ব্যালেন্স করছে বিশুদ্ধ চক্র। এরপর হচ্ছে অনাহত চক্র, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্ট যে হবে, ফেথ, বিশ্বাস, অর্থাৎ অনাহত চক্রের সাথে সাথে আমার যে কাজের প্রতি ভালোবাসা আসবে এবং আমার ফেথ এবং অনাহত চক্রের যখন ব্যালেন্স চলে আসবে, তখন মানুষের না কনফিডেন্ট লেভেলটা এমনভাবে জায়গায় চলে আসে ঈশ্বরের প্রতি বা নিজের সেই কাজের প্রতি, যে আমি যে প্রচেষ্টা করছি সেটা কনফিডেন্টলি করছি এবং সেটা সফল আমি হবই। তাতে না খুব সুন্দরভাবে জিনিসটা ম্যাচিওর করে যায়। মণিপুর চক্র কি করছে, যেহেতু কনসিভ করার সাথে সাথে মেয়েদের ডাইজেস্টিভ সিস্টেম এবং পেট, বডি অনেক কিছুর প্রবলেম হতে পারে, গ্যাস, অম্বল, অনেক কিছুর জন্য কিন্তু মিসক্যারেজ হয়, যেটা আমরা অনেকেই জানি না। তো সেই সমস্ত পেটের যা প্রবলেম সবকিছুকে কন্ট্রোল করছে মণিপুর চক্র, তাই মণিপুর চক্রকে আমরা হিল করব। তার সাথে স্বাধিষ্ঠান চক্র, যেহেতু এখানে ওভারিজ, ইউট্রাস, ফেলোপিয়ান টিউব যা প্রবলেম রয়েছে সেগুলোকে ক্লিন করছে বা হিল করছে বা সেই প্রবলেমগুলোকে তৈরি হতে দিচ্ছে না। আর হচ্ছে মূলাধার চক্র, যেহেতু কনসিভ, ডেলিভারি সবকিছু কিন্তু আমাদের মূলাধার চক্রের সাথে যুক্ত, তাই এই চক্রগুলোকে যদি আমরা সুন্দরভাবে হিলিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বডির ম্যাচুরিটি চলে আসবে, বেবি কনসিভ, ক্যারি এবং ডেলিভারি, এই জিনিসগুলোই কিন্তু একটা সুন্দর কনসিভের ক্ষেত্রে বা যা নর্মালভাবে কনসিভ করতে পারছে না, যারা আইভিএফ বা অন্য টেকনিক করে ফলপ্রদ হননি এবং দেখা যাচ্ছে তাদের বডিতে সেটা নেওয়ার মতো ক্ষমতা নেই, রেইকি কিন্তু একটা ন্যাচারাল থেরাপি। এই ন্যাচারাল থেরাপি কিন্তু আমরা অনেকেই হয়তো রেইকি জানি, কিন্তু সেই রেইকির যে প্রপার ইউজ কি করে করব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, যার জন্য কিন্তু আমরা তার ম্যাক্সিমাম যে বেনিফিটটা হওয়ার কথা সেটা আমরা নিজেদের লাইফে বা অন্য কাউকে হিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই প্রয়োগগুলো করতে পারি না। তো এক্ষেত্রে কনসিভের ক্ষেত্রে
রেকি যেমন বেনিফিট দিচ্ছে, মানে ম্যাক্সিমাম বেনিফিটগুলো আমরা নেব, নিলে এর সাথে সাথে আমাদেরকে যে জিনিসগুলো গুরুত্ব রাখতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, নো স্মোকিং, এবং জলটা প্রচণ্ড পরিমাণ এখানে ইনটেক করতে হবে। আর রেস্ট একটা খুব দরকার। আর টেনশন, দুশ্চিন্তা এগুলোর কোনো জায়গা নেই। যারা রেকি করবে তাদের টেনশন, ডিপ্রেশন হয় না, তারা কোনো কিছু নিয়ে ভেঙে পড়ে না, এবং তারা জানে যে লাইফ কতটা চ্যালেঞ্জিং হয় এবং সেই চ্যালেঞ্জ থেকে রেকি কিভাবে বেরিয়ে আনতে পারে। তো এই সাপোর্টগুলো কিন্তু রেকি যারা করেন, যারা রেকি শিখেছেন, যারা রেকি প্র্যাকটিস করেন, তারা জানেন যে লাইফে এটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয় এবং সেটাকে তারা এনজয় করেন, এবং এর মাধ্যমে তাদের ম্যাচুরিটি, তাদের ব্রেনের ম্যাচুরিটি, তাদের প্রত্যেকটা চক্রের ম্যাচুরিটি এত সুন্দরভাবে হয় যে তাদের মধ্যে সেই ডিপ্রেশন জিনিসটা কি তারা শুধু শোনেন, তো তারা এগুলোর মধ্যে পড়েন না। তো আশা করি যারা রেকি শিখবেন বা শিখেছেন, যারা রেকি জানেন, তাদের কোনো ক্ষেত্রে ডিপ্রেশন হয় না। তারা জানেন যে প্রবলেম হলে কোথা থেকে কিভাবে সলিউশন করতে হবে। তো এক্ষেত্রে একটাই জিনিস বলবো যে খাওয়া দাওয়ার মধ্যে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন অবশ্য করেই ভিটামিন ডি, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, এই মেডিসিনগুলো নিতে হবে। আর খাবার দাবারের মধ্যে পামকিন সিডস, কাজু বাদাম, আলমন্ড, প্রচুর গ্রিন শাকসবজি, ডিম, কলা, খেজুর, যেগুলো আপনার বডিকে সেই শক্তি প্রদান করবে যাতে আপনি নিজেকে সুস্থ রেখে একটা বেবিকে কনসিভ করে তাকে ডেলিভারি করতে পারেন। তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন রেকি করছেন এবং সারা দিনে আপনি এতটা পজিটিভ থাকছেন, আপনার সেই টোটাল পজিটিভ এনার্জিটা কিন্তু আপনার বেবি নিচ্ছে। মানে আপনি এখানে ভাত খাচ্ছেন, ডাল খাচ্ছেন, যাই খাচ্ছেন, সেই ভাত ডাল খাওয়ার সাথে সাথে আপনি যখন রেকি প্র্যাকটিসটা করছেন, সেই এনার্জি কিন্তু আপনার বডি থেকে আপনার বেবির বডিতে ট্রান্সফার হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনার বেবিকে টেক কেয়ার করছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা চেষ্টা করছেন তারা অবশ্য করেই স্মোকিং থেকে দূরে থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে পিরিয়ডসের 10 থেকে 18তম দিনের মধ্যে একদিন গ্যাপের একদিন চেষ্টা করতে হবে কনসিভ করার জন্য। মাথা থেকে টেনশন সবার আগে দূরে রাখতে হবে, কারণ যে কোনো জিনিস যেটা সঠিক সময়, সেই সঠিক সময় আমরা সেটা পাবো, কিন্তু চেষ্টাটা কিন্তু আমাদের করে দিতে হবে, কারণ এক্সাক্ট সময়টা কিন্তু আমরা জানি না। তাই চেষ্টা আমাদের করে যেতে হবে, অ্যাচিভ আমরা অবশ্য করেই করব। এই জিনিসটা রেখে আমাদেরকে এগোতে হবে। অবশ্য করেই 2025 সালে যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য রয়েছে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রয়েছে। তারা অবশ্য করেই রেকির হাত ধরতে পারেন। রেকি হাত ধরলে আপনাদের কিন্তু কোনো রকম কমপ্লিকেশন থাকবে না। যদি কোনো বিষয় আপনারা আমার সাহায্য পেতে চান, কোনো বিষয় ইনফরমেশন লাগে, তাহলে অবশ্য করেই আমাকে যোগাযোগ করতে পারবেন। আজকে এই বিষয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, এবং আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই আমি আমার আলোচনা আজকের মতো স্টপ করছি। নেক্সট দিন অবশ্য করেই আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।